আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেনা সদরের যে বৈঠকের দিকে 18 কোটি মানুষ তাকিয়েছিলেন, সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা। ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে। এবং এটুকু শুরুতে বলে রাখি যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল। আমরা যারা সাধারণ মানুষ নিঃসন্দেহে তাকিয়েছিলাম। সরকারের যে নানান ধরনের বিতর্কিত পদক্ষেপ, নির্বাচনকে কেন্দ্র করে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে, সেই বক্তব্যগুলোই উঠে এসেছে বুধবারে সেনা সদরের বৈঠকে। সেনা প্রধানের নেতৃত্বে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, তাতে সেনা প্রধানসহ আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের 18 কোটি মানুষের যে চাওয়া সেটির প্রতিফলন ঘটিয়েছেন। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বা যেই বক্তব্যগুলো এসেছে, আমি আপনাদের সামনে সেগুলো একে একে বলছি। আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে। সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য কোনো ধরনের কোনো করিডোর দিতে দেয়া হবে না। এ ধরনের কথা তিনি বলেছেন যে জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি ফোর্সগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনাবাহিনীর মতন যেই বাহিনীগুলো, তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে, দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে। কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এবং নির্বাচন বিষয়ে যেটি বলা হয়েছে, বরাবরই তিনি যেটি বলে আসছেন, সবসময় তিনি তার কথাতে অবিচল আছেন। তিনি বলেছেন যে অবশ্যই 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেখানে উপস্থিত ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা, একজন কমান্ডিং অফিসার, এই মন্তব্যও করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেওয়া হবে না। খুবই টাচি একটা বক্তব্য। মব সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সেনাবাহিনী। সেখানে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা, তারা সবাই এক বাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা সেনা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন। সেনা প্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান, সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম। সেনাবাহিনী কেন, যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকারের এই ধরনের আচরণের জন্যই তো মানুষ বসে আছে। যে একটা গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের চাওয়া তো এগুলোই ছিল। এবং সংস্কার বলে যেগুলো ঘটনা হচ্ছে, যে টাইম পাস করা হচ্ছে, এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে, কোনো সংস্কার হবে না। এগুলো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে মানুষের সামনে। মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না, বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না? কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে একের পর এক যে আঘাত আসছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো বিশেষ গোষ্ঠীর সহযোগিতায়, সেইগুলোর বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না? এই প্রশ্ন তো অগণিত মানুষের, আমার মনেও ছিল। কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল, আমি এর আগের কন্টেন্টেও বলেছি, সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করুক অথবা সেনাবাহিনী বিতর্কের মধ্যে যতটাই পড়ুক, শেষমেশ জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে। সেটিই দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম আপাতত। এবং আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবো যে এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হয়। এবং আমরা আশা করব সরকারকে, যারা সরকারের একটি বিশেষ অংশ, পুরো সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে, অথবা এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যে একটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে, আমরা চাইব তাদের শুভবুদ্ধির উদয় হোক। দেখুন, আমি বারবার
যতবার হতাশার কথা বলি সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস থেকে আমি বলি, যতই খেলা হোক, যা কিছুই হোক না কেন, শেষমেশ আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা সেটাকে ভুলণ্ঠিত করা যাবে না। মানুষের যে চাওয়া, বাঙালির হাজার বছর যে সংগ্রাম, যে ইতিহাস, এগুলোকে পারমিট করে না। হয়তো অনেক ধরনের সংঘাত, সংঘর্ষ, রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এবং দিন শেষে আমাদের যে শুভকামনাগুলো সেগুলোই বাস্তবায়ন হয়েছে। এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্বিগ্ন ছিল এবং সেই জায়গা থেকে সম্ভবত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে যে একটি হাই প্রোফাইল মিটিং হলো, যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক। এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে, যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। যাই হোক, যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার, যে কী হতে যাচ্ছে, কি সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে। এবং আমার মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি মুখোমুখি কোনো অবস্থানে কোনো পক্ষ দাঁড়িয়ে যায়, নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না। আবারও বলি, দিন শেষে এগুলো টিকবে না। অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে, উদ্ধার হতে পারে। আরেকটি কথাও সবসময় বলি যে এদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনও মানুষের হাতে এসে পৌঁছায়নি। এখনও বিদেশি শক্তিগুলোর হাতে সেই ভাগ্য বন্দী হয়ে আছে। কিন্তু তারপরেও সত্য কথা, জনগণই শেষ কথা। এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলোর সব কিছু হাসিল করার চেষ্টা করে। জনগণ যদি আবার সত্যি সত্যি আত্মোপলব্ধির জায়গা থেকে ঘুরে দাঁড়ায়, কেউ কিছু করতে পারবে না। স্যালুট সেনাপ্রধানকে, স্যালুট সেনাবাহিনীকে। দেশের যে কোনো দুর্যোগে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায়, তাতে অবশ্যই অভিবাদন জানাতে চাই আমরা তাদেরকে। বাতাসে যখন নানান ধরনের গুঞ্জন ভাসছে, মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহ, সংশয়, উদ্বেগ কাজ করছে, ঠিক সেই মুহূর্তে 3 বাহিনীর প্রধানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠকটি মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো, সেটি অনেক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। বৈঠকে আসলেই সত্যি সত্যি কী নিয়ে আলোচনা হয়েছে আমরা নিশ্চিত নই। তবে প্রশ্ন এবং সন্দেহের সৃষ্টি হয়েছে খোদ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেই প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে সেখান থেকেই। প্রশ্ন এবং সন্দেহগুলোর কথা অবশ্যই বলবো, তার আগে এই প্রেস বিজ্ঞপ্তিতে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেটি একটু আপনাদের সামনে বলি। আপনারা নিজেরাই হয়তো অনেক ধরনের প্রশ্নের মধ্যে পড়ে যাবেন। এই প্রেস রিলিজে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপরে গুরুত্ব আরোপ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকটি ছিল উচ্চ পর্যায়ের। উপস্থিত ছিলেন কে? সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেশ ভালো কথা। আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই লাইনটা খেয়াল রাখবেন। যাই হোক, এই জন্য খেয়াল রাখতে বললাম যে নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিবেদনের খসড়া উপস্থাপন করেন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, অন্যান্য উপদেষ্টারা রয়েছেন, পুলিশ প্রধান কোথায়? তিনি কেন ছিলেন না? আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে পুলিশের প্রধান আইজিপি থাকবেন না, এটাকে সহজভাবে মেনে নেওয়া যায়? যদিও প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছেন যে সেখানে তো স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই থাকতে পারেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে যে বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কাজগুলোর জন্য যে বাহিনী সরাসরি সম্পৃক্ত, সেই পুলিশ বাহিনীর প্রধান থাকবেন না? কেন ছিলেন না? এটি নিঃসন্দেহে অনেক বড় প্রশ্ন এবং আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোনো বিশেষ সভায়
পুলিশের প্রধান এর আগে উপস্থিত ছিলেন না, এমন কোনো নজির আমার মনে পড়ে না, অন্তত নেই, অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সভায় পররাষ্ট্র উপদেষ্টা কেন থাকবেন? আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত একটা জাতীয় কমিটি আছে, সেই জাতীয় কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার দেখা যাচ্ছে সদস্য সচিবের দায়িত্বে আছেন, আমি জানি না এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেটা নিয়ে আমি এর আগে প্রশ্ন তুলেছিলাম যে আর কোনো উপদেষ্টাকে নিয়েই ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তাকেও তো রাখা যেত, যাই হোক সেটা অন্য বিষয়। অথবা এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ধরনের কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা তো আমার যত মনে পড়ে এই ধরনের কোনো কমিটিতে নেই, তিনি কেন উপস্থিত ছিলেন? আচ্ছা, ডক্টর খলিলুর রহমান তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থাৎ প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রীর সমমর্যাদার পদ। প্রতিরক্ষা মন্ত্রীর কাজ কি? প্রতিরক্ষা সংক্রান্ত, খুব স্বাভাবিক, এতে তো ব্যাখ্যা করার কিছু নেই। তিনি কেন উপস্থিত ছিলেন? আমরা ধরে নিতে পারি তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক হতে পারে, যেহেতু দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাহিনীর সদস্যরাও কাজ করছেন পুলিশ বাহিনীর সদস্যদের হেল্প করার জন্য, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা আছেন, নিরাপত্তা উপদেষ্টা আছেন, অথচ পুলিশের প্রধান নেই। সেই জায়গা থেকে মানুষের মনে যে নানান ধরনের দ্বন্দ্ব দোলাচলের মধ্যে আছে, সেই জায়গা থেকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি আসলে সেখানে করিডোর নিয়ে আলোচনা হয়েছে, যে বিষয়টি নিয়ে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এখন ভয়ঙ্কর একটা উত্তেজনার মধ্যে রয়েছেন, এবং যেই ইস্যুতে সেনাপ্রধান একেবারেই দ্বিমত পোষণ করছেন, বিপক্ষ অবস্থান করছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি অটল, আপোষহীন, সেই বিষয়টি আলোচনা হয়েছে কিনা এটি প্রশ্ন আকারে উঠতেই পারে। এবং আরও যে বিষয়গুলো রয়েছে, যেহেতু প্রতিরক্ষা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা, যুদ্ধ নিয়ে তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, তাই না? সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের পর্যায় থেকে অনেকেই, সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে আমরা জানি না। তবে এটুকু অনেকের মনে সন্দেহের দানা বাঁধছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত যে বৈঠকের বিষয়টি তুলে ধরা হয়েছে হয়তো তার ঠিক নয়। আমি বলছিলাম যে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে বিবৃতিটি বা বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে গণমাধ্যমে, তার মধ্য দিয়েই অনেক ধরনের প্রশ্ন উঠছে। যদি এখানে এই বৈঠকটি আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোনো বৈঠক হিসেবে উল্লেখ না করে যদি বলা হতো দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠক, তাও আমরা মেনে নিতে পারতাম যে এই ধরনের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা যাকে প্রয়োজন মনে করছেন তাকে ডেকেছেন। কিন্তু যা উল্লেখ করা হয়েছে সেখান থেকেই অনেক বেশি গুঞ্জন, অনেক বেশি সন্দেহ, সংশয়, প্রশ্ন মানুষের মধ্যে উকি দিচ্ছে। এবং এইগুলো তখনই উকি দেয় যখন তথ্যের অবাধ প্রবাহ থাকে না। আমাদের কাছে মনে হচ্ছে যে এইখানে কিছুটা আড়াল করার চেষ্টা করা হয়েছে, আর সেটি ঘটেছে বলেই অনেক ধরনের গুঞ্জন। দেশের পরিস্থিতি তো আসলে ভালো না, একটা অস্বস্তিকর পরিবেশ, অস্বাভাবিক পরিবেশের মধ্যে দেশে 18 কোটি মানুষ রয়েছেন। এবং গত 2-3 দিন আগে যে ঘটনা ঘটলো, সেনাবাহিনীর বিরুদ্ধে লং মার্চ করার সাবেক সেনা সদস্যদের সমন্বয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল, এটি আমরা এর আগে ইতিহাসের কোথাও খুঁজে পাবো না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।